বিকেলের আলো কমে এসেছে। সন্ধ্যা হতে না হতেই চায়ের দোকানে আড্ডা শুরু হয়েছে। চা খেতে খেতে হারানখুড়ো বললেন, বৃষ্টি থেমেছে ঠিকই, কিন্তু আবার সমস্যা শুরু হয়েছে। কাদা জল সব গেছে, কিন্তু রোদ উঠছে না, বরং আরো অদ্ভুত ঠান্ডা পড়েছে। নতুন স্কুল মাস্টার গদাধর বাবু অবাক হয়ে বললেন, কিসের আবার বিপত্তি খোঁড়ো? সব তো ঠিকই আছে, তবে গ্রামটা যেন খুব তাড়াতাড়ি চুপচাপ হয়ে গেল বলে মনে হচ্ছে না? আপনি তো নতুন মাস্টার, এ গ্রামের ভয় ডর বুঝবেন কি করে? ওই বাঁশ ঝাড়ে দেখুন, একটা পাখির ডাকও নেই। ঝিঝি পোকারাও চুপ করে গিয়েছে। বাতাস নেই, তবু কেমন যেন ঠান্ডা কুয়াশা উঠছে মাটি ভেদ করে। আর একটু পর হাত বাড়ালে নিজের আঙুলও দেখা যাবে না। এতক্ষণ চুপ থাকার পরে শম্ভু এবার বলল, হ্যাঁ, খুড়ো ঠিকই বলছে। গ্রামটা আজ অদ্ভুত শান্ত। পঞ্চাবাবুর বাড়ি ৮ মাইল দূরে, কিন্তু তার রেডিওর আওয়াজ এমন শোনা যাচ্ছে যেন এখানেই বাজছে। এই নীরবতা খুবই অস্বাভাবিক মাস্টার। গদাধর বাবু এবার সত্যিই কৌতূহলী হয়ে গেলেন। তিনি ভাঁড়ের শেষ চুমুকটা দিয়ে বললেন, আচ্ছা আচ্ছা খোঁড়ো, বলুন তো আপনারা আসলে কিসের এত ভয় পাচ্ছেন? কুয়াশা তো প্রাকৃতিক ব্যাপার। সবকিছু বিজ্ঞান দিয়ে বোঝা যায় না মাস্টার। গ্রামের শেষ মাথায় একটা পুরনো নীলকুঠি আছে। দেওয়াল ভাঙা ইটের ফাঁকে অশ্বত্থ গাছ গজিয়েছে, চারদিকে কাঁটা গাছের জঙ্গল, তার পাশেই বড় সেই আম বাগান। সবাই জানে ওটা অভিশপ্ত জায়গা। অভিশাপ? কিসের অভিশাপ? হারানখুড়ো তার গলার স্বর নামিয়ে বলল, ওখানে রাতের বাতাস ভালো নয় মাস্টার। মানুষ বলে ওটা বাতাস নয়, মারা যাওয়া মানুষের দীর্ঘশ্বাস। নীল বিদ্রোহের সময় এক নিষ্ঠুর সাহেব ওই কুঠিতে থাকত। গ্রামের ৩ জন মানুষ তার অত্যাচার সহ্য না করতে পেরে প্রতিবাদ করেছিল। সাহেব তাদের ধরে এনে মেরে ওই আম গাছে ঝুলিয়ে রেখেছিল। তারপর থেকে বর্ষা শেষে কুয়াশা নামলেই নাকি তাদের আত্মারা ওই কুঠির কাছে ঘুরে বেড়ায়। বাগানের পাতাগুলো কালো হয়ে গেছে, কোনো পাখি ওই গাছে বাসা বাঁধে না। আমরা চৌধুরী পাড়ার লোক, যেদিকে যাই যাই, কিন্তু ওদিকে যাই না। আপনিও যাবেন না মাস্টার? চায়ের দোকানের সেই আড্ডার পরে ৭ দিন কেটে গেছে। মাঘের হাড় কাঁপানো শীত, কুয়াশার চাদরে গ্রামটা যেন জীবন্ত সমাধি হয়ে আছে। ঠিক সেই সন্ধেবেলায় হুলস্থুল পড়ে গেল চৌধুরী পাড়ায়। হারু, ১৫ বছরের ডান পিঠে ছেলেটা উধাও। ঘটনার সূত্রপাত সেই অভিশপ্ত আমবাগানের দিক থেকে। ওরে হারু, চাস না বাপ, ওই বাগান ভালো নয়। গরু গেছে যাক, প্রাণটা তো আগে। না মা, কর্তাবাবু আমায় বিশ্বাস করে গরু দিয়েছেন। চৌধুরীদের গরু হারালে পিঠের চামড়া থাকবে না। আমি ঠিক নিয়ে আসছি, তুমি ভেবো না। শোন হারু, একা যাস না, তোর বাবা লাঠিটা নিয়ে যাচ্ছে, দাঁড়া। দেরি হয়ে যাবে বাবা, কুয়াশা বাড়ছে। একবার বনের ভেতর ঢুকলে আর খুঁজে পাবো না। আমি দৌড়ে যাচ্ছি। হারু দৌড়াতে দৌড়াতে আমবাগানের কাছাকাছি এসে থমকে দাঁড়ালো। হ্যারিকেনের হলদেটে আলো কুয়াশার দেওয়ালে ধাক্কা খেয়ে আবারও ফিরে আসছে। চারপাশ নিঝুম, একটা ছিঁচি পোকাও ডাকছে না। লালু, ও লালু, কই গেলি রে? হারু আমবাগানের একদম মাঝখানে পৌঁছে গেছে। সেখানকার বাতাস অস্বাভাবিক, ভারী এবং পচা পাতার গন্ধে ভরা। হঠাৎ করেই তার চোখ পড়ল সামনের বিশাল ৩টে আম গাছ। হ্যারিকেনের ম্লান আলোয় সে যা দেখল, তাতে তার হাতের উপরে লোমগুলো খাড়া হয়ে গেল। এ কি, পাতা তো নড়ছে না, বাতাসও নেই। তবে
তবে ওই 3টে গাছের ডালে দড়িগুলো ওভাবে দুলছে কেন? মনে হচ্ছে যেন কেউ ওগুলো ধরে টেনে ছেড়ে দিচ্ছে। 3টে শুকনো মোটা ডাল থেকে 3টে পুরনো শক্ত দড়ি ক্রমাগত দুলছে। ডালগুলো স্থির, অথচ দড়িগুলো এমনভাবে নড়ছে যেন এখনই কারোর অদৃশ্য গলা সেখানে বিঁধে আছে। হারু এক পা পিছোতে গেল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। ঠিক সেই মুহূর্তে দড়ির ঠিক নিচে কুয়াশা ফুঁড়ে 3টে ছায়া মূর্তি উঠে এলো। হারু চিৎকার করতে গিয়েও তার গলা দিয়ে কোনো স্বর বের হলো না। ওগুলো ওগুলো কি? মানুষ নাকি? ছায়ামূর্তিগুলো মানুষের মতো হলেও তাদের চেহারা বিভৎস। কারোর গলার হাড় ভেঙে একপাশে ছুলে পড়েছে, কারোর জিভ থুতনি ছাড়িয়ে বুক পর্যন্ত নেমে এসেছে। তাদের কুকুর থেকে বেরিয়ে আসা চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতো ধিক ধিক করছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তাদের পা মাটির কয়েক ইঞ্চি ওপরে শূন্যে ভাসছে তারা। কত বছর পর জ্যান্ত মানুষের গন্ধ পেলাম রে। সাহেবে, সেই নীলকুঠির বাগান আজও খালি হয়নি, আজও রক্ত চায়। আমায় যেতে দাও। আমি আমি শুধু গুরু খুঁজতে এসেছি। আমি তোমাদের কোনো ক্ষতি করিনি। 3 জন ছিলাম। সাহেব আমাদের মেরে গাছে ঝুলিয়েছিল, কিন্তু বাগান যে আরো একজনকে চায়। সংখ্যাটা পূর্ণ হতে হবে। হারুর চারপাশ যেন জমে বরফ হয়ে গেল। সেই বিভীষিকাময় কণ্ঠস্বর শোনার পর তার শরীরের শেষ রক্তবিন্দু জমে হিম হয়ে এসেছে। হ্যারিকেনের কাঁপা কাঁপা আলোয় সে দেখল সেই ছায়ামূর্তিগুলোর দীর্ঘ হাতগুলো তার দিকে এগিয়ে আসছে। হারু বুঝতে পারল, আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকা মানেই মৃত্যু। সে সর্বশক্তি দিয়ে একটা চিৎকার দেওয়ার চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে কেবল একটা গোঙানি বেরোল। প্রাণের ভয়ে সে উল্টো দিকে ঘুরে অন্ধের মতো দৌড়াতে শুরু করলো। মা, বাবা, আমায় বাঁচাও। আমি আর গরু খুঁজবো না। আমি আর কোনোদিন এ পথে আসবো না। ও ভগবান, ভগবান, পথ দেখিয়ে দাও। সে 3টে কদম সবে ফেলেছে, হঠাৎ করে চারপাশের গাছপালা ঝোপঝাড় যেন জীবন্ত হয়ে উঠল। সাদা ধোঁয়ার মতো সেই কুয়াশার দেওয়াল তাকে ঘিরে ধরল। একটা তীব্র নীল শিখা নিয়ে দপ করে জ্বলে উঠেই আবার নিভে গেল। পালাবি কোথায়? এই এলাকা আমাদের, এই কুয়াশা আমাদের। তুই যে আমাদের একজন হতে চললি রে খোকা। না, আমায় ছেড়ে দাও। আমি বাড়ি যাব। বাবা, বাবা, কোথায় তোমরা? হারু দৌড়াচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে না যে সে কোন দিকে যাচ্ছে। তার মনে হচ্ছে সে একই জায়গায় গোল হয়ে ঘুরছে। হঠাৎ তার পায়ে কি যেন একটা নরম কিন্তু বরফ শীতল স্পর্শ লাগলো। সে নিচু হয়ে দেখতেই দেখল একজোড়া নীল হয়ে যাওয়া হাত তার পা দুটোকে চেপে ধরেছে। পরক্ষণে এক নিমেষে কুয়াশার এক বিশাল আবর্ত হারুকে মাঝখানে টেনে নিল। তারপর সব চুপ। আমবাগানে আর কোনো দৌড়াদৌড়ির শব্দ নেই, কোনো কান্নার আওয়াজ নেই। শুধু সেই 4টে দড়ি এবার তালে তাল মিলিয়ে তুলতে শুরু করল। ঘণ্টাখানেক পরে গ্রামের বুকের ওপরে আলো ফুটে উঠল। ঘোলাটে এক ধূসর আলো আমবাগানের মাথার ওপরে স্থির হয়ে আছে। কুয়াশাটা পুরোপুরি কাটেনি, তবে সেই ঘনত্বটা কিছুটা কমেছে।
সারা রাত চোখের পাতা এক করতে পারেনি চৌধুরী পাড়ার কেউই। সূর্য ওঠার আগেই লাঠি লণ্ঠন হাতে একদল মানুষ আমবাগানের সীমানায় এসে জড়ো হলো। হারানখুড়ো, শম্ভু, গদাধর মাস্টার এবং হারুর বাবা গোকুল। সবার চোখেই এক রাশ আতঙ্ক এবং ক্লান্তি। গোকুলের অবস্থা সব থেকে শোচনীয়। তার গলার স্বর বসে গেছে ডাকতে ডাকতে। শম্ভু মাটির দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই চিৎকার করে উঠল, হারু, ওই দেখুন, ওরে ওইটা কি বাবা, পড়ে আছে ঝোপের একবার ধারে? সারা দে রে, একবার সারা দে। দেখ দেখ না, তোর বাবা এসেছে হারু। এ কি? এ তো হারুর গামছা। কাল কাল বিকেলে এটাই তোর কাঁধে নিয়ে বেরিয়েছিল, কিন্তু কিন্তু এমন বীজের সপ সপে কেন? মনে হচ্ছে কেউ যেন পুকুর থেকে তুলে তুলে এখানে মেলে রেখেছে। সবাই দৌড়ে গেল। কুয়াশা ভেজা ঘাসের ওপরে নীলচে হয়ে যাওয়া একটা কাপড়ের টুকরো পড়ে আছে। গোকুল ছোঁ মেরে সেটাকে তুলে নিল। ওরে ওরে, আমার কচি ছেলেটাকে ওরা তবে কামড়ে ছিঁড়ে খেল রে। ওরে হারু, তুই একবার ডাক দে বাপ, একবার ডাক দে। তোরা তোরা কেউ দাঁড়িয়ে থাকিস না, কুঠিরের ভেতরে চল, কুঠিরের ভেতরে চল। গদাধর মাস্টার গামছাটা গোকুলের হাত থেকে নিয়ে পরীক্ষা করতে করতে বললেন, দাঁড়ান দাঁড়ান গোকুল বাবু, একটু ভালো করে দেখুন তো, এই গামছার উপর এগুলো কিসের দাগ? হারানখুড়ো কাছে এসে দিনের ম্লান আলোয় খুঁটিয়ে দেখে শিউরে উঠলেন এবং বললেন, ওরে বাবা রে, এই যে দাঁতের দাগ, আমলকি পাতার মতো সারি সারি গোল গোল দাঁতের দাগ। মানুষের দাঁত এমন হয় না মাস্টার। হারানখুড়োর কথা শুনে গোকুলের হাত থেকে গামছাটা খসে পড়ে গেল। ভোরের সেই আবছা আলোয় গামছার উপরের দাগগুলো যেন জীবন্ত হয়ে উঠল। সবাই গোল হয়ে ঝুঁকে দেখল সেই বিভৎস চিহ্নটা। দাগগুলো মোটেও স্বাভাবিক নয়। মানুষের দাঁতের পাটি যেমন সাজানো থাকে, এগুলো ঠিক তেমন। একটা কামড় আর একটা কামড়ের ওপরে চড়ে বসেছে। গোল চাপা একজোড়া চোয়াল যেন গামছাটাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করেছে। আর সেই দাঁতগুলো আমলকি পাতার শিরার মতো সূক্ষ্ম কিন্তু ক্ষুরোধার। শম্ভু পিছিয়ে এসে ভয়ে তোতলাতে তোতলাতে বলল, খুড়ো, এ তো কোনো পশুর দাঁতের দাগও নয়। আমি জঙ্গলে বাঘ দেখেছি, শিয়াল দেখেছি, কিন্তু এমন গোল মুখের ছাপ কোনো জানোয়ারের হয় না। হবে কি করে শম্ভু? এ তো পৃথিবীর কোনো রক্ত মাংসের জানোয়ারের কাজ নয়। কাল রাতে যে বাতাস উঠেছিল, ওটা কি কোনো সাধারণ হাওয়া ছিল? না, ওটা ছিল মরা মানুষের দীর্ঘশ্বাস। ওই অতৃপ্ত আত্মারা কাল রাত ভর এই বাগানে দাপিয়ে বেরিয়েছে। খুড়ো, বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি অনেক কিছু অস্বীকার করতে পারি, কিন্তু এই কামড়ের দাগ, না 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 না, এ যেন অন্য কোনো জগতের হিংস্রতার প্রমাণ। এই 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 দাঁতগুলো, এগুলো এগুলো কি তবে সেই তিনজনের? ঠিক ধরেছেন মাস্টার। ওই যে বললাম না, তারা তিনজন আরো একজনকে চেয়েছিল। তিনজনের খিদে কাল ওরা একসাথে মিলে মিটিয়েছে। ওই দাগগুলো মানুষের নয় মাস্টার, ওগুলো হাড় বেরিয়ে আসা সেই কঙ্কালসার মুখগুলোর ছাপ, যারা রাগে আর যন্ত্রণায় কাল হারুর ওপর ঝাঁপিয়ে পড়েছিল। যেও না গোকুল, এখন ভেতরে যাওয়া আত্মহত্যার সমান। কাল রাতে ওই খারাপ বাতাস যখন বইছিল, তখনই আমরা বুঝেছিলাম কোনো অঘটন ঘটছে। নীলকুঠির সেই তিন সঙ্গী কাল পূর্ণ সংখ্যা পেয়েছে। তারা 4 জন চেয়েছিল, এখন তারা 4 জনই হয়ে গেল। ছেলে হারুর শোকে গোকুল আর্তনাদ করে উঠল।
গোকুলের সেই আর্তনাদ ভোরের আকাশ বাতাস বিদীর্ণ করে দিল, কিন্তু সেই অভিশপ্ত আমবাগান থেকে কোনো উত্তর এলো না। শুধু কুয়াশার চাদর যেন আরো একটু ঘন হয়ে জড়িয়ে ধরল সেই ভাঙা নীলকুঠির দেওয়ালগুলোকে। গ্রামবাসীরা গোকুলকে জোর করে ধরে লোকালয়ে ফিরিয়ে আনল। সেই দিনের পর থেকে গ্রামের চেহারা এক নিমেষে বদলে গেল। মাঘের সেই কুয়াশা যেন আর পুরোপুরি কাটল না। স্কুলমাস্টার গদাধরবাবু সপ্তাহনা ঘুরতেই ইস্তফা দিয়ে শহরে ফিরে গেলেন। যাওয়ার আগে তিনি কেবল বিড়বিড় করে একটা কথাই বলে গিয়েছিলেন, সব অঙ্কের উত্তর মেলে না, সব প্রশ্নের পেছনে বিজ্ঞান থাকে না। নিবারণ মাস্টার গ্রাম ছেড়ে যাওয়ার পরে চৌধুরীপাড়ার সেই অভিশপ্ত আমবাগান নিয়ে আতঙ্ক আরো চাঁকিয়ে বসল। এখন আর কেউ সন্ধ্যা হওয়ার পরে ওই পথ মাড়ায় না। কিন্তু যারা বাইরের মানুষ, যারা ওই নীলকুঠির ইতিহাস জানে না, তাদের জন্য আমবাগানটি পেতে রেখেছে এক মরণ ফাঁদ। আকাশে তখন মেঘের ঘন ঘটা, শীতের অকাল বৃষ্টি নামবে নামবে করছে। বাইরের গ্রামের এক পথিক নাম নিবারণ কাঁধে ছোলা নিয়ে দ্রুত পায়ে স্টেশনের দিকে যাওয়ার চেষ্টা করছিল। কুয়াশা এতটাই ঘন যে হাত বাড়ালে নিজের আঙুলগুলো দেখা যায় না। হঠাৎ করেই নিবারণ থমকে দাঁড়ালো। এ কি, সামনে ওটা কে দাঁড়িয়ে? এই সন্ধ্যার মুখে একা বাঁশবাগানে ওটা কে? নিবারণ দেখল কয়েক হাত দূরে কুয়াশার ভেতরে সাদাটে মতো কিছু একটা ঝুলছে। কাছে যেতেই তার রক্ত হিম হয়ে গেল। দেখল বছর 15-র এক কিশোর, তার গলায় একটা মোটা দড়ি শক্ত করে ফাঁস লাগানো। সে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে নিবারণের দিকে। আসুন না, ভেতরে আসুন। পথ হারিয়েছেন? আমি পথ দেখিয়ে দিচ্ছি। না না, তুই কে? তোর গলায় ওটা কি রে? ওরে বাবারে, ওরে বাবারে, এ তো মানুষ নয়। নিবারণ উল্টো দিকে ঘুরে পাগলের মতো দৌড়াতে শুরু করলো, কিন্তু কুয়াশা যেন তাকে নিয়ে খেলা করছে। সে যতবারই দৌড়চ্ছে ঠিক ততবারই ঘুরে ফিরে সেই জায়গাটাতেই এসে পৌঁছচ্ছে। তার বুক ফেটে যাওয়ার উপক্রম হলো। হঠাৎ করেই একটা হোঁচট খেয়ে এসে মাটির উপরে আছড়ে পড়ল। হে ভগবান, রক্ষা করো ভগবান, আমি আর পাচ্ছি না, কোন দিকে যাবো কিছু বুঝতে পারছি না। নিবারণ যখন কাদা মেখে মুখ তুলল, তখন সে দেখল সে আর বাঁশবাগানে নেই। সে ঠিক সেই অভিশপ্ত বিশাল আম গাছটার নিচে এসে পড়েছে। উপর থেকে 4টে দড়ি তার মাথার ঠিক ওপরটায় ঝুলছে। নিবারণের সামনে এখন 4 জন দাঁড়িয়ে। সেই দিন বিভীষিকাময় নীলকুঠির অবয়ব, আর তাদের ঠিক মাঝখানে দাঁড়িয়ে রয়েছে হারু। তাদের সবার গলারই হাড় ভাঙা, চোখগুলো জ্বলন্ত অঙ্গার এবং মুখগুলো রক্ত মাখা। পালিয়ে লাভ নেই। 4 জন ছিলাম, এখন তো 5 জন হতে হবে। সংখ্যাটা যে অপূর্ণ। বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও। নিবারণের চিৎকারটা আর শেষ হলো না। অন্ধকারের ভিতর থেকে 4 জোড়া নীল হয়ে যাওয়া হাত তাকে কুয়াশার আবর্তে টেনে নিল। মুহূর্তের মধ্যেই সব নিস্তব্ধ হয়ে গেল। কেবল আমবাগানের সেই পুরনো পাতাগুলো মর্মর শব্দ করে উঠল। গ্রামের ভিতরে তখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে।
হারানখুড়ো নিজের দাওয়ায় বসে ঝিমোচ্ছিলেন। দূর থেকে এক মুহূর্তের জন্য এক বিভৎস আর্তনাদ বাতাসের টানে তার কানে এসে পৌঁছল। উফ, ওই বুঝি আবার কেউ শিকার হলো। অভিশপ্ত আত্মাগুলোর খিদে বোধহয় আর মিটল না। গদাধর মাস্টার ঠিকই বলেছিল, সব অঙ্কের উত্তর মেলে না। নীলকুঠির অঙ্ক যে মৃত্যু দিয়ে শুরু আর মৃত্যুতেই শেষ। হারানখুড়ো হ্যারিকেনটা নিভিয়ে ঘরের ভিতরে চলে গেলেন। বাইরে তখন চতুর্থ দড়ির পাশে 5 নম্বর দড়িটা ঝোলার জন্য ধীরে ধীরে নিচে নেমে আসছিল। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন, যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।